আজ সকালের 14-এর ফটো ফ্রেমে থাকছে জলপাইগুড়ির রাজবাড়ি ইংরেজ আমলেও যেখানে প্রাধান্য পেত, এখনো জেলা সদরের মানুষের কাছে এর আকর্ষণ দুর্নিবার। কোন সময়ে এই রাজবাড়ির গেট খুলে দেওয়া হয়, রাজার অস্ত্রশস্ত্র কখন বাইরে আনা হয়। রাজবাড়ির পাশেই রয়েছে একটি বড় দিঘি, পার বাঁধানো সেই দিঘিতে কারা কারা স্নান করতেন। কদিন আগেই এসজেডিএ এই রাজবাড়িটির রক্ষণাবেক্ষণও দায়িত্ব নিয়েছেন। নতুন করে পুরসভাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। পুরসভার পক্ষ থেকে এই রাজবাড়িকে সাজিয়ে সর্বসাধারণের উদ্দেশ্যে তুলে দেওয়ার ভাবনা রয়েছে। রাজ পরিবারের সদস্যরা প্রথমে সংস্কারের আগে কি দাবি করেছেন, এসবই তুলে ধরবে আজ সকালের 14-এর ফটো ফ্রেম। তুলে ধরছে বিস্তারিত রিপোর্ট। উত্তরবঙ্গের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত স্থানগুলির মধ্যে অন্যতম হল জলপাইগুড়ির রাজবাড়ি। সম্প্রতি রাজ্য হেরিটেজ কমিশন সেখানে কাজ করার প্রস্তুতি নিয়েছে। হেরিটেজ কমিশন ঐতিহাসিক রাজবাড়ির সংস্কার করার জন্য জলপাইগুড়ি পুরসভাকে নির্দেশও দিয়েছে ইতিমধ্যেই। সেই অনুযায়ী জলপাইগুড়ি পুরসভা রাজ পরিবারের বর্তমান সদস্যদের সঙ্গে কথাও বলেছে। পুরসভার পক্ষ থেকে জানা গেছে, রাজ পরিবারের সদস্যরা সেই ঐতিহাসিক বাড়িটি সংস্কারের জন্য কোনো আপত্তি তোলেননি। তাদের সঙ্গে মৌখিকভাবে কথাবার্তা হয়েছে। তারা সেখানে প্রথমে সীমানা প্রাচীর দিতে চান, তারপর বাকি সংস্কারের কাজ শুরু হবে বলেও জানিয়েছেন। তবে পুরো কাজের বাজেট তৈরি করে শুরু করতে একটু সময় লাগবে। তারা চাইছেন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠুক রাজবাড়ি। জলপাইগুড়ির এই রাজবাড়ি বৈকুণ্ঠপুর রাজের অধীনে ছিল। রাজবাড়ির শেষ রাজা ছিলেন প্রসন্নদেব রায়কর। তিনি একসময় রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু রাজবাড়ির ভেতরে কি আছে তা নিয়ে কৌতূহল রয়েছে পর্যটকদেরও। রাজবাড়ির ভেতরে সাধারণের প্রবেশ নিষেধ। শুধু দুর্গাপুজোর সময় রাজবাড়ির ভেতর থেকে রাজার মুকুট, অস্ত্র সহ অন্য কিছু সামগ্রী বাইরে আনা হয়। সেসব রাখা হয় দেবী দুর্গার পদতলে। তখনই সাধারণ মানুষ রাজবাড়ি নিয়ে তাদের কিছু কৌতূহল মেটান। নতুন প্রজন্মদের মধ্যেও এ নিয়ে আগ্রহের শেষ নেই। একদল ইতিহাসবিদ বলছেন, 1890 সালে জলপাইগুড়িতে রাজবাড়ি তৈরি হয়, আর জলপাইগুড়ির সিংহদুয়ার তৈরি হয় 1911 সালে। ইংরেজদের রাজার অভিষেককে ঘিরে তৈরি হয় সিংহদুয়ার। রাজা পঞ্চম জর্জের সময় দিল্লিতে 3টি দরবার বসেছিল, আর সেই দরবার বসানোর সময় তৈরি হয় জলপাইগুড়ির সিংহদুয়ার। কোচবিহারের মহারাজা দিল্লিতে 13টি তোপ ধ্বনি পেলেও জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের রাজার সেই গুরুত্ব ছিল না ইংরেজদের কাছে। এমনকি রাজাকে অস্ত্র রাখারও অনুমতি দেওয়া হয়নি। অথচ কোচবিহারের রাজা রাজন্য ভাতা পেতেন। জলপাইগুড়ির রাজা তাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলার জন্য রাজবাড়ির পাশেই দিঘি তৈরি করেন। আজও সেই দিঘি রয়েছে। দিঘির পাশে আছে মন্দিরগুলিও। এসজেডিএ বা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তা সুন্দর করার দিকে নজর দিয়েছে। বিশিষ্ট গবেষক উমেশ শর্মা জানিয়েছেন, জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজ শুরু হয় 1523 সালে। রাজ পরিবারের বর্তমান ইমারতটি তৈরি হয় 1910 থেকে 1912 সালে। এই ইমারত এর আগে 1848 সালে জেডি হুকারের বর্ণনা অনুযায়ী রাজ পরিবারের বর্তমান বিল্ডিং এর পশ্চিমে রাজ পরিবারের বাড়ি ছিল। সম্ভবত তার ছাদ ছিল টিনের। শুরু থেকে শেষ পর্যন্ত বৈকুণ্ঠপুরে মোট 31 জন রাজা রাজত্ব করেছেন। আর বর্তমান জলপাইগুড়ি রাজবাড়িটি হল বৈকুণ্ঠপুরের তৃতীয় রাজধানী। প্রথম রাজধানী ছিল সন্ন্যাসীকাটা, দ্বিতীয় রাজধানী বোদাগঞ্জ। সুবর্ণপুর বলে বৈকুণ্ঠপুরের কোনো রাজধানী ছিল বলে কখনো শোনেননি উমেশবাবু। তার মতে 1715 সালে বর্তমান রাজবাড়ির স্থানে রাজধানী স্থানান্তরিত হয়। রাজবাড়ি ও দিঘির পাশে কালী ঠাকুরের মন্দির, মনসা ঠাকুরের মন্দির, শিব ঠাকুরের মন্দির আছে। নিরাপত্তা, তিস্তার গতিপথ পরিবর্তন এবং কৃষকদের চাষবাসের সুবিধার জন্য রাজধানী বোদাগঞ্জ থেকে স্থানান্তরিত হয় এখানে। বর্তমান রাজবাড়ির একাংশ জরাজীর্ণ, সংস্কারের অভাবে তা নষ্ট হতে বসেছে। 1800 সালে রাজবাড়ির পাশে দিঘি খোঁড়া হয়। রাজ পরিবারের সদস্যরা এখানে নিয়মিত স্নান করতে আসতেন। আজ আগাছায় ছেয়েছে রাজ পরিবারের দিঘিটির চারপাশ। এখানে রয়েছে দর্শকদের দর্শনের জন্য একটি সুদৃশ্য পার্ক, যা ভ্রমণ পিপাসু মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তবে দিঘিটির সংস্কার সাধন হলে এবং রাজ পরিবারের ইমারতগুলি পরিচ্ছন্ন করে সাজানো হলে জলপাইগুড়ির রাজবাড়ি যে দর্শকদের কাছে পৃথক মাত্রা পাবে তা একরকম পরিষ্কার। জলপাইগুড়ির রাজবাড়ি ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোজ সকাল 7টায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস 14 বাংলাকে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার
অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।